স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। ভিপি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এই তথ্য জানিয়েছে। হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। এদিকে নূরের উপর হামলা দেশের মানুষ মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর মঈন খান। নূরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গঠন করা হয়েছে চিকিৎসকদের বোর্ড। তাকে দেখতে আসেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। শনিবার তার জ্ঞান ফিরলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডাক্তার জাহিদ রাহান। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, তাদেরকে আমরা সম্মান জানিয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু গতকাল সেনাবাহিনীর যে সকল দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে আমাদের সাংবাদিক সম্মেলনে হামলা চালিয়েছে, কার্যালয়ের ভিতরে ঢুকে যারা হামলা চালিয়েছে এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এদিকে নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন নূরের উপর এমন নির্মম হামলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। 2024-এর অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নূরের উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। অপরদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি নূরের উপর হামলার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন। তার উপরে যেভাবে পুলিশি হামলা, যৌথ বাহিনীর হামলা হলো, এইটা সরকার কে ব্যাখ্যা দিতে হবে এবং সরকারের এ বিষয়ে আমরা প্রকৃত এবং যথাযথ ব্যবস্থা আমরা দেখতে চাই। নূরের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবছে গণ অধিকার পরিষদ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত করবে সরকার। শনিবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ছাড়াও ক্ষোভ বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। দলটির নেতাকর্মীরা উত্তরায় ঘিরে রাখে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ি। ক্ষোভ ছড়িয়েছে বন্দরনগরী চট্টগ্রামে, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল সহ বিভিন্ন বিভাগীয় শহরে হয়েছে প্রতিবাদ। বিক্ষুব্ধরা ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত হামলাকারীদের শাস্তির দাবিতে সরকারকে কঠোর বার্তা দেয়া হয়। প্রশাসনের লোক এবং প্রশাসনের বাইরে যারা ছিল তাদেরকে দ্রুত চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দৃঢ় আমরা আহ্বান জানাই। সারা বাংলাদেশে আজকে যে তীব্র ক্ষোভ, যে তীব্র প্রতিক্রিয়া দেখতেছেন, এটা আসলে কিছুই নয়। সামনে আরো রক্ত প্রতিরোধ লড়াই সংগ্রাম করবে ইনশাআল্লাহ। এমন পরিস্থিতিতে কাকরাইলে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার কথা জানায় সরকার। এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ইস্যুতে রোববার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। কাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায়
এনসিপি। এটা বর্তমান পরিস্থিতি এবং এমনি ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এর কোনো শক্তি নাই এটা প্রতিরোধ করতে পারবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে বিএনপি, জামাত এবং এনসিপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা তা এখনো নির্ধারণ হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই বিষয়ে কোনো ডিসকাশন হয়নি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে। এর আগে নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিকেলে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে রাজধানীর পাশাপাশি ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীতেও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ে, হরিপুরে ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারি চাকুরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের নিয়োগ সহজ করা সহ তাদের উন্নয়নে কাজ করবে বিএনপি। পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ময়মনসিংহ থেকে ফজলে রাব্বি সৌরভের রিপোর্ট। দেশের 12টি জেলার 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহস্রাধিক প্রতিনিধির অংশগ্রহণে ময়মনসিংহের টাউন হলে আয়োজন করা হয় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই সম্মেলন। এতে তুলে ধরা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র হচ্ছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। লন্ডন থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সরকারি চাকুরিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করবে তার দল। দল, মত ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার, জীবন, সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। তারেক রহমান জানান, সমতল কিংবা পাহাড়ে সকল নাগরিকের সমান অধিকারে বিশ্বাসী বিএনপি। বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশ শুধু বাঙালির নয়, বরং বৈধভাবে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর বলে মন্তব্য করেন তারেক রহমান। এবং ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ময়মনসিংহ। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। দুপুরে নেত্রকোনায় জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনে অতন্ত্র পাহারা দেবেন এই দেশের জনগণ। দীর্ঘ 11 বছর পর হওয়ার সম্মেলন ঘিরে ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে জেলা শহর। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনারা, আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে
সমুন্নত রাখি। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ক্যাম্পাসের রাজনীতি। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয়ে নানা আশ্বাস দিচ্ছেন বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা, আর নির্বাচনী বিতর্কে উঠে আসছে নানা অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী আমেজ। প্রতিটি হল, করিডোর আর ক্যাফেটেরিয়ায় চলছে প্রার্থীদের সরব উপস্থিতি। পোস্টার, ব্যানার আর স্লোগানে মুখর পুরো বিশ্ববিদ্যালয়। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। এজ এ নারী শিক্ষার্থী, এজ এ পাহাড় থেকে যে উঠে আসছে, এটা নিয়েও তো অবশ্যই চ্যালেঞ্জ আছে, বাট আমি এগুলোকে আসলে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না। আমি বিশ্বাস করি এসব চ্যালেঞ্জ যারাই মোকাবেলা করতে পারবে তারাই হচ্ছে সর্বশেষ জয়ী হবে। যদি আমি নির্বাচিত হই, এই যে 1973 সালে যে অর্ডার, সেটা আধুনিকায়ন করে নতুন একটা অর্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য উপহার দিব। জগন্নাথ হলে নির্বাচনী প্রচারণা চালান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন বিষয়ে বারবার অভিযোগ দিলেও নীরব ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন। গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। আমরা আজকে অথবা কালকে আবার কমিশনে যাব এই বিষয়টা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত, জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে। সেটা আমরা যখন ডোর টু ডোর যাচ্ছি তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। বিকেলে আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করে বাকছাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, যেখানে গুরুত্ব পেয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি। মোরাল পুলিশিং এর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। ভিন্ন ধর্মাবলম্বী, জাতিসত্ত্বা ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের অপহরণ ও বৈষম্য বন্ধ করা হবে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, স্ট্যান্ডিং এর মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে। এদিকে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে নির্বাচনী বিতর্কের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে কার্জন হল প্রাঙ্গণে। অংশ নেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক ও স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদের প্রার্থীরা। স্টুডেন্টদেরকে আমরা ডিরেক্ট ইনভলভ করতে পারি রিসার্চে। ডাকসু হওয়া উচিত আমাদের ভয়েস রেইজ করার একটা মাধ্যম। বিতর্কের এক পর্যায়ে গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ না করে মুজিব গবেষণার নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে। বঙ্গবন্ধু প্রকল্পের নামে, গবেষণা প্রকল্পের নামে ফিনান্স ডিপার্টমেন্টে গবেষণা হচ্ছে বঙ্গবন্ধু ও হিসাব বিজ্ঞান। এই ধরনের গবেষণার নাম করে সরকারি যে অনুদান ছাত্রদেরকে বঞ্চিত করা হয়েছে। দলীয়করণ বন্ধ করার মাধ্যমে যেন শিক্ষার্থীরা সেখানে তাদের ভয়েস রেইজ করতে পারে এবং তারা যেন বাজেটের এই তাদের অধিকারের বিষয়টি ক্লেইম করতে পারে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন। ভোটের উত্তাপ, সাদা কালো ব্যানারের ছড়াছড়ি আর ভোটারদের সমালোচনা সব মিলিয়ে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে একদিকে যেমন চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, তেমনি অন্যদিক জমে উঠেছে নির্বাচনী বিতর্ক ও নির্বাচনী প্রচারণায়। সব মিলিয়ে 9 তারিখে বিজয়ের হাসি সেই হাসবেন যিনি জিতে নেবেন ভোটারদের মন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। গুম একটি ভয়াবহ আতঙ্কের নাম। গত 15 বছরে আওয়ামী সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ভিন্ন মতের অসংখ্য মানুষকে বিভিন্ন সময়ে তুলে নেওয়া হয়েছিল। তাদের কারো কারো লাশ পাওয়া গেলেও অনেকের কোনো সন্ধান মেলেনি এখনো। তারা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না স্বজনরা। তাই গুম হওয়াদের ফেরার অপেক্ষা যেন শেষ হয় না স্বজনদের। 1 বছরে 1700 অভিযোগ পেয়েছে গুম কমিশন। বিগত সরকারের আমলে গুম, খুন ও নিখোঁজদের বিষয়ে গঠিত তদন্ত কমিশনও বলছে 2-1 দিনের মধ্যে আইন করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ক্যালেন্ডারে দিনটি শুধু তারিখ নয়, শত শত নিখোঁজ মানুষের পরিবারের কাছে অপেক্ষার। কারো বাবা, কারো ভাই, কারো সন্তান, কেউ আর ফেরেনি ঘরে। আর তাই প্রতি বছর 30 আগস্ট এলে নতুন করে নাড়া খায় অপেক্ষার প্রহর। আমি চাই আমার স্বামীর সন্ধান এবং তার সাথে কি হয়েছে আমি সেই বিচার সেইটুকু জানতে চাই। আমার আব্বু কি অপরাধ ছিল যে নিয়ে গেছে? কমিশন যারা ফেরত এসছেন, আমরা জানি যে আয়নাঘর ভিজিট করছেন, তাদের সাক্ষ্য প্রমাণ নিচ্ছেন, পাশাপাশি কিন্তু এই যে যারা মিসিং সেই কেসগুলো আইডেন্টিফাই করার দরকার ছিল। বাংলাদেশে গুমের ইতিহাস খুব বেশি পুরনো নয়, কিন্তু তা তীব্রভাবে আলোচিত। জুলাই 2024-এ গণ অভ্যুত্থানের পর এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। অন্তর্বর্তী সরকার এখন গুমের ঘটনা তদন্ত করছে। নানান বাহানায়
কেউ প্রধানমন্ত্রীকে খুশি করে, কেউ শত শত কোটি টাকা জোর করে মানুষের কাছ থেকে কেড়ে এটা বন্টন করে নিজেদেরকে আইনের ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছিল। এক বছরে গুম প্রতিরোধ কমিশনের অভিযোগ এসেছে 17টি। কমিশন প্রধান বলছেন, আওয়ামী লীগ আমলে বিরোধী মত দমনের নামে রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী সহ বহু মানুষকে গুমের শিকার হতে হয়েছে। এসব ঘটনার তদন্ত চলছে এবং এরই মধ্যে বেরিয়ে আসছে ভয়াবহ সব তথ্য। গুমের বিষয়ে আমরা একটা নতুন আইনের প্রস্তাবনা দিব। আশা করি 2-1 দিনের মধ্যেই এই ব্যাপারে সরকার হয়তো পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে কমিশন তাদের কাজের একটি অংশের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে চায়। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। ইউটিউবার তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর একে একে উঠে আসছে তার নানা অপকর্মের চিত্র। এবার মুখ খুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার। তার অভিযোগ, একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে ডিবি অফিসে নিয়ে মারধর করান তৌহিদ আফ্রিদি। আবার বিদেশে বসে সেই মারধর সরাসরি প্রত্যক্ষ করেন ভিডিও কলে। আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে ডিবি হারুনের ছিল চাচা ভাতিজা সম্পর্ক। ডিবি অফিসে কথিত ভাতের হোটেলে তাদের সখ্যতার ভিডিও উহু করে ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হারুনের ভয় দেখিয়ে সে রাতের বেলা হেন অপরাধ নেই যা করত না। আলোচিত মুনিয়া হত্যার অভিযোগের তীর এখন অপরাধ জগতের ব্যাড বয় তৌহিদ আফ্রিদির দিকে। ফাঁস হওয়া একাধিক ফোনালাপ থেকে জানা যাচ্ছে মুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিল আফ্রিদির। সুন্দরী তরুণী নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে কবজায় নিয়ে পুলিশ, মন্ত্রী, এমপিদের কাছে পাঠাতেন আফ্রিদি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের বাধ্য করত হাসিনা সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে। কেউ তার অবাধ্য হলে টিভিতে নিয়ে যেতেন, আর সেখানে চলত অমানবিক নির্যাতন। তৌহিদ আফ্রিদির রোশনালে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার। তার অভিযোগ, কোনো মামলা বা জিডি না থাকার পরও ডিবি অফিসে আটকে রেখে তার উপর অমানসিক নির্যাতন চালায় পুলিশ। আর সেই ঘটনা ভিডিও কলে সরাসরি দেখেন তৌহিদ আফ্রিদি। আমি তাড়াতাড়ি ওখানে চলে গেলাম, যেহেতু ডিবি ডাকছে, না গেলে বাসা থেকে ধরে নিয়ে যাবে। আর আমি তো এরকম কোনো অপরাধও করিনি সেই ভিডিওটার মধ্যে। জিজ্ঞেস না করে আমাকে সাথে সাথে মানে ওইখানে হ্যান্ডকাপ পরায় হাতের মধ্যে, পিছনে মাথার মধ্যে একটা কালো টুপি পরায়। আর পরায় আফ্রিদিকে তখন দেখাইছে যে এটা কি সেই মালটা কিনা। আফ্রিদি কনফার্ম করছে। কনফার্ম করানোর পরেই আমাকে মারধর শুরু করে। প্রচন্ড পরিমাণ আমাকে একই স্থানে এত পরিমাণ আঘাত করে যে আমার জায়গাটা নীল হয়ে যায়। নিউজ 24-কে ভুক্তভোগী সায়েম জানান, তৌহিদ আফ্রিদি কারো উপর নাখোশ হলেই তাকে ডিবি অফিসে নিয়ে চলতো নির্যাতন। আমাকে অন্য রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, ওইখানে আমার হাঁটুর মধ্যে 2টা বাড়ি দিয়ে মাটির মধ্যে বসানো হয়। বসায় বলতেছে মাপচা, তৌহিদ আফ্রিদির কাছে মাপচা। তখন ভিডিও কলে তৌহিদ আফ্রিদির কাছে আমি চিৎকার করে কান্নাকাটি করে মাপ চাই যে ভাই, আমি আমার লাইফে কোনোদিন আমি আপনাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না, ইভেন আমি ইউটিউবিংই ছেড়ে দিব। হচ্ছে এরকম লোক যে তার যেটা ভালো লাগবে, সে যদি ভালো বলে তাকে, তাহলে তাকে সাহায্য করবে, আর যদি খারাপ বলে তাহলে আমার আর ওই রাহির মতো অবস্থা হবে। মারধরের কিছুদিন পর সায়েমকে ডেকে নিয়ে সব ভুলে যেতে বলেন আফ্রিদি। এখনো সেই দিনের মারধরের ট্রমা কাটিয়ে উঠতে পারেননি সায়েম। চান তৌহিদ আফ্রিদির সকল অপকর্মের সুষ্ঠু বিচার। ভিডিওটাকে কেন্দ্র করে তৌহিদ আফ্রিদির একটি কলে জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। প্রথম তৌহিদ আফ্রিদির টিম থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম হাসিবুল্লাহ পিয়াসের আদালতে এই আদেশ দেন। এদিন বেলা 12টার দিকে তৌহিদ আফ্রিদিকে সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়। তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। গেল 24 আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডির সদস্যরা। পরের দিন তাকে 5 দিনের রিমান্ডে পাঠায় আদালত। আধুনিক যন্ত্রপাতির সংযোজন ও আধুনিকায়নের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। ফলাফল হিসেবে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এরই মধ্যে 32,96,000 TEUS হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি। আর কার্গো হ্যান্ডলিং হয়েছে 13,07,00,000 মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন, কন্টেইনার পরিবহনে বিগত 48 বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ।
জুলাই গণঅভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিবন্ধকতার পরও গেল অর্থবছরে বন্দরের এমন সাফল্যে খুশি ব্যবসায়ীরা। বন্দর নিয়ে নয়ন বড়ুয়া জয়ের ধারাবাহিকের ৪র্থ পর্বে বিস্তারিত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র। গুরুত্বপূর্ণ এই বন্দর দেশের আমদানি রপ্তানির ৯০% এবং কন্টেনার হ্যান্ডলিংয়ের ৯৮% পরিচালনা করে। গেল ২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই জুলাই আন্দোলন সহ নানা প্রতিবন্ধকতায় থমকে যায় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। তারপরও বন্দরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে ৩২,৯৬,০০০ TUS আর কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩,৭,০০,০০০ মেট্রিক টন। কন্টেনার পরিবহনে বিগত ৪৮ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ জানালেন বন্দর সচিব ওমর ফারুক। প্রতিকূলতা সত্ত্বেও আমরা সব পুরনো রেকর্ড ভঙ্গ করে আমরা এবার প্রায় 3.3 মিলিয়ন কন্টেনার হ্যান্ডেল করেছি। আগের অর্থবছরের চেয়ে এবার বেশি হ্যান্ডলিং হয়েছে ১,২৭,৩৭৭ TUS। এমন সফলতায় খুশি বন্দর ব্যবহারকারীরা। আরও সক্ষমতা বাড়ানোর তাগিদ তাদের। টার্ন অ্যারাউন্ড টাইমটা বেড়ে গেছে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকতে হয়, আউটারে 10 দিন 12 দিন দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আমাদেরকে ওই পণ্যগুলি হাতে পেতে একটা শিপ চায়না থেকে আসতে লাগে 13-14 দিন, আবার এখানে আমাদের 5-7 দিন লাগতেছে ক্লিয়ার করতে। আমাদের এই বর্তমান পোর্টকে আরো কিভাবে ঢেলে সাজানো যায় বা নতুন আমাদের যে আগামী দিনের যে চ্যালেঞ্জ যে বন্দরগুলোকে সেগুলোকে কিভাবে দ্রুত আমরা দৃশ্যমান দেখতে পাবো। বন্দর কর্মকর্তা কর্মচারী ও ব্যবহারকারীদের আন্তরিক চেষ্টা ও সহযোগিতায় বন্দর এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দেশের অর্থনীতি স্বর্ণদাত চট্টগ্রাম বন্দর। ১৫০ বছর আগের বন্দর আর বর্তমান বন্দরের মধ্যে যে পার্থক্য তা চোখে ধরা পড়ছে ব্যবসায়ীদের। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। মধ্য আয়ের ফাঁদে পড়েছে বাংলাদেশ। এ কারণেই কর্মসংস্থানের স্থবিরতা, একই সঙ্গে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এমনটাই মনে করছেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন। তবে মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করেছে বলে মত তার। এর ফলে চলতি বছর চীন ও ভারতের $232 কোটি রপ্তানি বাজার দখলের সুযোগ বাংলাদেশের সামনে। লাগামহীন মূল্যস্ফীতি কিছুটা কমতির দিকে, অস্থিরতা নেই ডলারের বাজারেও। স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, বেড়েছে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ। গত এক বছরের সরকারের এসব সাফল্যের বিপরীতে ব্যর্থতাও আছে অনেক। তবে গত বছরের চেয়ে বর্তমানে সার্বিক অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় আছে বলে মত অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের। ইআরএফ আয়োজিত সমসাময়িক দেশের অর্থনীতি নিয়ে আলোচনায় ডক্টর জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ মধ্য আয়ের ফাঁদে পড়েছে। এ কারণে হতাশাজনক হারে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ একটা মধ্য আয়ের ফাঁদে ঢুকে গেছে। এই পরিসংখ্যানগুলি যখন আপনার মাথা পিছু আয় বাড়ছে আর দরিদ্রতার হারও বাড়ছে, ইনইকুয়ালিটিও বাড়ছে। তবে ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বলেন, এতে ভারত ও চীন থেকে বড় অঙ্কের রপ্তানি আদেশ পাবে বাংলাদেশ। 187 থেকে $232 কোটি মতো এক্সট্রা এক্সপোর্ট আমরা এই বছর পেতে পারি। তার মধ্যে ভারত থেকে হলো 120 থেকে 260, চায়না থেকে খুব বড় না, 7 মিলিয়ন থেকে $25 মিলিয়ন। ব্যাংক খাতে লুটপাট কমলেও এখনও দুর্দশা কাটেনি বলেও মনে করেন তিনি। এর ফলে ভাটা পড়েছে বেসরকারি বিনিয়োগে। এ সময় ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ICCর সভাপতি মাহবুবুর রহমান বলেন, সমাজে বৈষম্য কমাতে সরকারের উদ্যোগই এখন সবচেয়ে জরুরি। বৈষম্য বাড়তেছে, তো এইটা মানে বৈষম্য বিরোধীর থেকে আমরা যদি অন্যদিকে চলে যাই, তো তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন এখন রাজনীতিতে পরিণত যদি হয়, তাহলে রাজনৈতিক মানে এফেক্ট, ব্যাড অ্যান্ড গুড সবটাই তার উপরে আসবে। এ সময় বক্তারা বলেন, গেল এক বছরে সার্বিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে এসেছে। তবে ক্যাবিনেট, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও প্রশাসনের সহযোগিতা না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। শুধু ইকোনমিক জার্নালিজম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।
দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।